আলাপকণ্ঠের আজকের আয়োজনে আপনারা শুনতে চলেছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত গল্প কাকাবাবু বনাম মূর্তিচোর। জঙ্গলের মধ্য দিয়ে সরু একটা রাস্তা, দুপাশে গাছের ডাল ঝুঁকে ঝুঁকে আছে। হাত দিয়ে সরিয়ে সরিয়ে এগোতে হয়। সন্ধে হয়ে এসেছে, তাই এখন একটু আলো আছে। আকাশের একদিকে রং লাল আর অন্য দিকটা ধূসর। জঙ্গলের মধ্য যেন আলো ছায়ার জাফরি কাটা। কত রকম পাখির ডাক শোনা যায় এখন। সব পাখিরা বাসায় ফিরছে। পাখিদের কিচিরমিচির শোনা যায়, তাদের দেখা যায় না। মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে এক ঝাঁক বক। বনমালী নামের লোকটি আর সন্ত যাচ্ছে আগে আগে। বনমালীর রোগা লম্বা চেহারা, ধুতির উপর ফতুয়া পরা, মাথায় ঝাঁকড়া চুল, মুখে গোঁফ দাড়ি নেই, চোখ দুটি সরু মতন। সে বারবার এদিক ওদিক তাকায়। সন্ত পরে আছে প্যান্ট শার্ট আর একটি নীল সোয়েটার। বাতাসে শীত শীত ভাব আছে। ফতুয়া পরা বনমালীর কি শীত লাগে না? কাকাবাবু পরে আছেন প্যান্টের উপর একটা লম্বা কোট। দুবগলে ক্রাচ নিয়ে তার হাঁটতে একটু অসুবিধাই হচ্ছে। লতা পাতায় ক্রাচ জড়িয়ে যাচ্ছে মাঝে মাঝে। এক জায়গায় সন্ত থমকে দাঁড়িয়ে একটি গাছের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, ওই থোকা থোকা লাল ফুলগুলো কি ফুল? বনমালী সেদিক তাকিয়ে বলল, কি জানি। সে ফুলের নাম জানে না, ফুল দেখার উৎসাহ তার নেই। পেছন থেকে কাকাবাবু বললেন, রঙ্গনা। তারপরই কাকাবাবু খুব জোরে চেঁচিয়ে উঠলেন, সন্ত, মাথা নিচু করো, বসে পড়ো। সন্ত এদিক ওদিক তাকিয়ে কিছুই দেখতে পেল না। কাকাবাবু কেন এই কথা বলছেন তাও সে বুঝতে পারল না। কাকাবাবু তার হাতের ক্রাসটা তুলে খুব জোরে মারলেন একটা গাছের সরু ডালে। তখন বোঝা গেল সেটা গাছের ডাল নয়, সবুজ ডালের মতোই সোজা হয়েছিল। এখন মাটিতে পড়ে কিলবিল করছে। সন্ত এবার ভয় পেয়ে এক লাফিয়ে গিয়ে বলল, ওরে বাপরে, সাপ! ঠিক মাথার উপরে ছিল। বনমালী চোখ বড় বড় করে বলল, লাউডগা সাপ, কামড়ালে আর রক্ষা ছিল না, নির্ঘাত মৃত্যু। কাকাবাবু কিন্তু সাপটাকে আর মারলেন না, রাস্তা দিয়ে ঠেলে সরিয়ে দিলেন একপাশে। আপন মনে বললেন, শীত শেষ হয়নি, এর মধ্যে সাপ বেরিয়ে পড়ছে। খিদের জ্বালায় আর থাকতে পারেনি। তারপর বনমালীর দিক তাকিয়ে বললেন, লাউডগা সাপের বেশি বিষ নেই, কামড়ালে মানুষ মরবে কেন? অবশ্য অনেকেই ভয়েই মরে যায়। সন্ত জিজ্ঞাসা করল, সাপ কামড়ালে মানুষ মরে না? কাকাবাবু বললেন, সব সাপের কি আর বিষ থাকে? বেশিরভাগ সাপের বিষ থাকে না, কিন্তু ভয় পেতে নেই। ভয় না পেলে খুব বিষাক্ত সাপ কামড়ালেও চিকিৎসা করে বাঁচা যায়। ওহে বনমালী, আর কত দূর? বনমালী বললেন, এই তো আর একটুখানি মোটে। কাকাবাবু বললেন, তখন থেকেই তো একটুখানি একটুখানি বলছো, ভালো জিনিস পাওয়া যাবে তো? বনমালী জোর দিয়ে বলল, খুব ভালো জিনিস পাবেন স্যার। আমি কি আর শুদ্ধ শুদ্ধ আপনাদের এত দূর টেনে আনছি? তবে দাম কিন্তু বেশি পড়বে। কাকাবাবু বললেন, যতই দাম পড়ুক তাতে কিছু আসে যায় না, কিন্তু জিনিস পছন্দ হওয়া চাই। পছন্দ না হলে তুমিও পয়সা পাবে না। আবার পথ চলা শুরু হলো। এরপর ঝুপঝুপ করে নেমে এলো অন্ধকার। পাখির ডাক থেমে এসেছে। কাকাবাবু পকেট থেকে টর্চ বের করে সন্তর হাতে দিলেন। সাপটা দেখার পর সেই যে সন্তর বুক কেঁপে উঠেছিল, এখনো থামেনি। সে টর্চের আলো ফেলে চারিদিকে ভালো করে দেখছে। একটু বাদে পাতলা হয়ে এলো জঙ্গল। খানিক দূরে দেখা গেল একটা আলো জ্বলছে মিটমিট করে। আর একটু কাছে এগোতে দেখা গেল ফাঁকা জায়গার মধ্যে রয়েছে একটা একতলা ছোট্ট বাড়ি। বনমালী বলল, এই তো এসে গেছি। সন্ত বলল, এইরকম জঙ্গলের মধ্যে শুধু একটা বাড়ি রয়েছে?
আমার এরকম বাড়িতে খুব থাকার ইচ্ছা করে। কাকাবাবু বললেন, বেশি দিন ভালো লাগবে না, বড়জোর 7 দিন, তারপরই হাঁপিয়ে উঠবে, বন্ধুদের জন্য প্রাণ ছটফট করবে। বাড়িটার বাইরে দরজার পাশে জ্বলছে একটা হ্যারিকেন, আর ভেতরে একটা ঘর রয়েছে, আর একটা জোর আলো। অস্পষ্টভাবে দেখা গেল বাড়িটা আসলে একটা মন্দিরের আড়ালে। সেই মন্দিরের চূড়া অনেকটা খানি ভাঙা। বনমালী চেঁচিয়ে বলল, ভবেন্দা, ও ভবেন্দা। একটা কুকুর ভেতর থেকে ডেকে উঠল, ঘেউ ঘেউ করে, খুব জোরে। দরজাটা খোলা, সেখানে এসে দাঁড়ালো একটা বড় কুকুর। শুনলেই হিংস্র মনে হয়। বনমালী ভয় পেয়ে পিছিয়ে এসে আবার চেঁচিয়ে বলল, ও ভবেন্দা, কুকুর সামলাও। এবারে ভেতর থেকে কেউ একজন হাঁক দিল, এ। বনমালী বলল, ভবেন্দা, আমি বনমালী গো, মালদার বনমালী নস্কর, তোমার সঙ্গে কাজের কথা আছে। ভেতর থেকে কেউ একজন ভোলা ভোলা বলে দুবার ডাকতেই কুকুরটা থেমে গেল। তারপর বেরিয়ে এলো একজন লম্বা লোক, গেরুয়া রঙের লুঙ্গি পরা, আর গায়ে একটা চাদর জড়ানো, হাতে একটা সিগারেট। সে প্রথমে সন্ত আর কাকাবাবুকে দেখতে পায়নি। বনমালীর দিকে তাকিয়ে বললেন, কিরে, হঠাৎ এ সময় এলি যে? আমার তো আজ এখানে থাকার কথা ছিল না। ভালো কিছু জিনিসের খবর এনেছিস? বনমালী আমতা আমতা করে বলল, এই একজন সাহেবকে এনেছি। ভবেন চমকে উঠে বলল, কে, কাকে এনেছিস? কাকাবাবু সামনে এগিয়ে এসে বললেন, নমস্কার, আমি সাহেব টাহেব নই, আমি একজন বাঙালি। আমার নাম রাজা রায় চৌধুরী, আর এই আমার ভাইপো সন্ত। আমি পাথরের মূর্তি জমাতে ভালোবাসি, নানা জায়গায় ঘুরে ঘুরে মূর্তি জোগাড় করি। শুনেছি আপনার কাছে কিছু মূর্তি পাওয়া যেতে পারে। ভবেন ভুরু কুচকিয়ে বলল, আমার কাছে? আমি মূর্তি কোথায় পাবো? বনমালী, তুই কি বলেছিস? বনমালী বলল, ইনি ভালো দাম দেবেন বলেছেন। কুকুরটা কাকাবাবুর কাছে এসে ঘুরে ঘুরে গো গো অর্জন করছে। কাকাবাবুর কাছে ক্রাশ থাকে বলে সব জায়গায় কুকুররা তাকে অপছন্দ করে। কাকাবাবু বললেন, ভবেন বাবু, আপনার কুকুরটা আগে বাঁধুন, না হলে ভালো করে কথা বলা যাবে না। এত দূর থেকে এলাম, বাড়ির মধ্যেও বসতে বলবেন না? ভবেন বললেন, আর তো কোনো কথা নেই, আপনার কেন এসেছেন জানি না, আমার কাছে মূর্তি টূর্তি কিছু নেই। সন্ত বলল, আমার খুব তেষ্টা পেয়েছে, এক গ্লাস জল পেতে পারি? ভবেন বললেন, ঠিক আছে, ভেতরে আসুন, আমি ভোলাকে সরাচ্ছি। আয় ভোলা, আয় আয়। ঘরের ভেতরটা বেশ ঝকঝকে পরিষ্কার। একটা খাট পাতা বসবার জন্য রয়েছে কয়েকটি মোড়া। দেওয়ালে ঝুলছে একটি বাঘের ছাল। ভবেন গেরুয়া পরে থাকলেও তার ভাবভঙ্গি মোটেই সাধুর মতো নয়। কুকুরটাকে অন্য জায়গায় বেঁধে এসে সে সন্তকে এক গ্লাস জল এনে দিল। সন্ত চুমুক দিতে দিতে বলল, সেই সাপটাকে দেখার পর থেকেই আমার গলা শুকিয়ে এসেছিল। কাকাবাবু বললেন, আপনি তো বেশ নিরিবিলিতে থাকেন ভবেন বাবু, জঙ্গলের মধ্য দিয়ে অনেকটা আসতে হয়, পায়ে হেঁটে ছাড়া এখানে আসার অন্য কোনো উপায় নেই, তাই না? ভবেন শুকনো গলায় বলল, আগে কাজের কথা হোক। দেখুন মশাই, আমি মূর্তি বিক্রি করি ঠিকই, কিন্তু আমার কাছে 200-500 টাকার কম দামি জিনিস পাবেন না। সবচেয়ে কম দামেরটা 10,000, আরও দামি আছে 50,000, 2 লাখ, 5 লাখ। যদি কম দামি জিনিসের খোঁজে এসে থাকেন, তাহলে আমার সময় নষ্ট করে কোনো লাভ নেই। কাকাবাবু বললেন, সে কি, জিনিস দেখাবার আগেই দামের কথা? আমাদের দেখে বুঝি মনে হয় আমরা সস্তা খদ্দের? আমার একটা তেলের কল আছে, ভগবানের আশীর্বাদে টাকা পয়সার অভাব নেই, ভালো মূর্তি পেলে যত দাম লাগে দেব। ভবেন বলল,
ক্যাশ টাকা এনেছেন? আমি চেক টেক নেই না। কাকাবাবু কোটের পকেট থাপড়ে বললেন, আছে, টাকাও সঙ্গে আছে। আমি নগদ কারবারে বিশ্বাস করি। সন্ত আবদারের সুরে বলল, আমার একটা সরস্বতীর মূর্তি চাই, আর একটা গণেশ। ভবেন এ ঘর থেকে একটা হ্যাজাক বাতি নিয়ে বলল, আসুন আমার সঙ্গে। ঘরের পিছন দিকে একটা চাতাল, তার ওপাশে ভাঙা মন্দির। ওরা এলো সেই মন্দিরের মধ্যে ছাদটা একেবারে ভেঙে গেছে, সেখানে গজিয়ে গেছে বটগাছের চারা। ভবেন শিবলিঙ্গের সামনে হাঁটু গেড়ে বসে প্রথমে প্রণাম করল। তারপর সেই শিবলিঙ্গ ধরে খুব জোরে ঠেলা দিতেই সেটা সরে গেল খানিকটা। সেখানে দেখা গেল একটা অন্ধকার গর্ত। প্রিয় আলাপকণ্ঠের গল্প পিপাসু বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।